চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না বেগম জিয়ার। দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনি বাধায় দেয়া যায়নি অনুমতি, জানালেন মন্ত্রীরা। হতাশ ও ক্ষুব্ধ বিএনপি। করোনা ঝুঁকি নিয়েই রাতেও ঈদযাত্রায় জনস্রোত। যে কোনো উপায়ে ফেরিতে ওঠার চেষ্টা, ঘন্টার পর ঘন্টা আটকা জরুরি পরিবহন। করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান। অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। মোংলা বন্দরে মেট্রো রেলের দ্বিতীয় চালান, বৃষ্টির মধ্যেই খালাস হলো ৬টি কোচ, শিগগিরই আনা হবে ঢাকায়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরিবারের করা আবেদন ৪ দিন ধরে যাচাই বাছাই শেষে দুই মন্ত্রী জানান, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনি বাধার কারণে অনুমতি দেয়া যায়নি। এ ঘটনায় হতাশা ও ক্ষোভ জানিয়ে বিএনপি বলছে, বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এমন সিদ্ধান্ত। বুধবার রাতে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার পর থেকেই আলোচনায় আসে উন্নত চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার বিষয়টি। এর আগে নানা সময় বিএনপির পক্ষ থেকে এই আবেদন করা হলেও বেগম জিয়ার মুক্তির 2 শর্তের মধ্যে একটি ছিল, বিদেশ যেতে পারবেন না তিনি। বৃহস্পতিবার থেকে এই আবেদন নিয়ে কাজ শুরু করে আইন মন্ত্রণালয়। এমনকি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারেও আইনমন্ত্রীর বাসায় সচিব সহ আবেদনের আইনগত দিকগুলো খতিয়ে দেখতে একাধিক বৈঠক করা হয়। রোববার সকালে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দেন নিজেদের মতামত। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে, সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না, তাদেরকে আমরা এটি জানিয়ে দেব। বিএনপি নেতারা বলেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি না দিয়ে সরকার অন্যায় করেছে। তার খারাপ কিছু হলে দায় নিতে হবে সরকারকেই। তাকে সাজা দেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্যটাই ছিল যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যে ধারাতে সাজা স্থগিত করেছে ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মওকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাইরে পাঠিয়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, কিন্তু একজন পপুলার পলিটিক্যাল লিডার, তার জন্য তাদের কোনো মানবতা কাজ করে না। এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ। তবে দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে নানা শারীরিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিদেশের চিকিৎসার আবেদন খারিজ নিয়ে সরকারের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন দুদক আইনজীবী। আদালত এবং রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করা ছাড়া আর কোনো পথ নেই তার। আর বিএনপি নেত্রীর আইনজীবী বলছেন, সরকারের ব্যাখ্যা সঠিক নয়, মানবিকতার সুযোগ ছিল। ফৌজদারি কার্যবিধির 401 ধারার ক্ষমতা প্রয়োগ করেই বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয় সরকার। যে ধারায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শর্তে বা বিনা শর্তে মুক্তি, সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফের ক্ষমতা দেয়া আছে নির্বাহী বিভাগকে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারকে তাই এ ধারার ক্ষমতা প্রয়োগ করার দাবি জানায় বিএনপি। সাজাপ্রাপ্ত কোনো আসামির বিদেশে যেতে দেওয়ার কোনো নজির না থাকায় বেগম জিয়ার পরিবারের আবেদন খারিজ করে দেয় সরকার। এরপর 401 ধারার ক্ষমতা প্রয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। দুদকের আইনজীবী বলছেন, সরকারের সিদ্ধান্ত সঠিক, আদালতে যাওয়া এবং রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিদেশে যাওয়ার, বিদেশে পাঠানোর আইনি কোনো এখতিয়ার সরকারের নেই। হ্যাঁ, তবে সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া আদালতে দরখাস্ত করতে পারবেন, আদালত উন্মুক্ত, আদালত সেটা ডিসাইড করবে, অথবা রাষ্ট্রপতির কাছে যাইতে পারে দণ্ড মওকুফের জন্য। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, আইনের সুযোগ ছিল, বিবেচনা করা হয়নি মানবিকতার দিকটিও। আইনের ব্যাখ্যাটা একটু মানবিকভাবে করতে হবে এবং ওখানে কোনোখানে লেখা নাই যে সাজাপ্রাপ্ত আসামিরা বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। 401 ধারায় বিধান আছে কি বিধান নাই এটা তো বলা হয় নাই।
সেখানটা ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। ধারা 401-এর ক্ষমতা বলে এর আগেও বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 3 দফা বাড়িয়েছিল সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার খবর। করোনার ঝুঁকি নিয়েই বাড়ির পানে ছুটছে হাজার হাজার মানুষ। ব্যাপক নজরদারির মধ্যেও ফেরিতে উঠতে মরিয়া যাত্রীরা। রাত বাড়তেই ঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ে কয়েক গুণ। যে কোনো উপায়ে ফেরিতে ওঠার চেষ্টা তাদের। বিজিবিও ঠেকাতে পারছে না জনস্রোত। করোনা সংক্রমণের ঝুঁকি কিংবা দুর্ঘটনার শঙ্কা কোনো কিছুই থামাতে পারছে না তাদের। ফেরিতে ওঠার এই প্রাণপণ চেষ্টা কেবল বাড়ি ফেরার তাড়নায়। সন্ধ্যা গড়াতেই গাড়ির দীর্ঘ সারিতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থাকে জরুরি পরিবহন। রাতের আঁধারেও মানুষের ঢলে তিল ধারণের ঠাঁই নেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। লকডাউন পুরোটা অফ করে দেন, আমরা যাব না, অফ করে দেন। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো কোনো সমস্যা আছে। করোনা 1000 বছর আগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা থেকে এই মানুষগুলো সম্পূর্ণ হয়রানি, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। এত মানুষগুলো আছে, এর থেকে কি করোনা হবে না? পারাপারের অপেক্ষায় ঘাটে এই জনস্রোত ভোর থেকেই। জরুরি সেবার পরিবহন ভেড়ার আগেই ফেরিতে ওঠার প্রতিযোগিতায় পাল্টে যায় দৃশ্যপট। জরুরি সেবার ফেরি চলে যায় যাত্রীদের দখলে। যারা আমরা দাফন করব, যারা অসুস্থ, তাদেরকে একটা প্রায়োরিটাইজ একটা সুবিধা দেওয়া উচিত। পাশের গাড়ি ওঠার আগে মানুষ উঠে বসে থাকে। বছরে একটা ঈদ বাচ্চার সাথে করতে হবে না, সেই কারণে সব কষ্ট সহ্য করে আসা। সবকিছুই ধুমধাম চলে, শুধু কি আমাদের বরিশালের যাত্রীর জন্যই শুধু কি সমস্যা? আমরা তো এখন হাজার হাজার মানুষ আছে, সবাই তো সীমাবদ্ধতার ভিতরে আছি। এখন করোনা কি হলো? এখন করোনা কিচ্ছু হলো না। লকডাউন, কঠোর বিধিনিষেধ সহ নানা পদক্ষেপে করোনা সংক্রমণের লাগাম টানার চেষ্টা করছে সরকার। শেষমেশ রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। কিন্তু কোনো কিছুই গতিরোধ করতে পারছে না ঘরমুখো মানুষের। লাশবাহী অথবা যদি কোনো রোগী আসে অ্যাম্বুলেন্স, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় 1টি থেকে 2টি ফেরি চলাচল করতেছে। সব বাধা অতিক্রম করে এই ছোট ছোট বাচ্চা, 7 দিন 10 দিনের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। শিশু ও বয়স্কদের নিয়ে যেভাবে পারেন উঠেছেন ফেরিতে। যাত্রী কিংবা পরিজন নিয়ে মোটর সাইকেলেও পারাপারের চেষ্টা করেন কেউ কেউ। গাড়ি আসতে দিচ্ছে না, পথে পথে বাধা দিচ্ছে, কষ্টের ভিতরে যাচ্ছি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বেলায়েত হুসাইন, সময় সংবাদ। করোনার ভারতীয় ধরনকে ভয়ঙ্কর উল্লেখ করে প্রতিবেশীদের কাছ থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনদের সংক্রমিত করার ঝুঁকি না নিয়ে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপনের তাগিদ দিয়েছেন তিনি। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে প্লটের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন? একে তো করোনার সংক্রমণ রোধে দেশে 16 মে পর্যন্ত জারি আছে সর্বাত্মক লকডাউন, তার ওপর ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি। সব মিলে এক ভীতিকর পরিস্থিতির মধ্যেই নতুন শঙ্কা তৈরি করেছে ঝুঁকি সাথী করে ঈদে বাড়িমুখো হওয়া মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি পর্যন্ত মোতায়েন করেছে সরকার। তবুও মহামারীর ভয় তুচ্ছ করে বাড়ি ফেরার তাড়নায় উদ্গ্রীব কিছু মানুষ। এ অবস্থায় দেশবাসীকে সতর্ক করে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, ভয়ঙ্কর এই ভাইরাস মোকাবিলায় ব্যক্তিগত সতর্কতা প্রয়োজন। নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকারক। এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন, এই চলার পথে ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন। ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাবধান থাকার পরামর্শও দেন সরকার প্রধান। প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসার একটা সম্ভাবনা থাকে, সেটা আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে। আপনারা একটু ধৈর্য ধরেন। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল নতুন শহর প্রকল্প নির্মাণে ক্ষতিগ্রস্ত ও মূল জমির মালিকদের প্লটের বরাদ্দপত্র হস্তান্তরের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত 1440 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব প্লট বুঝিয়ে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে, তাদের আরও লাগবে কেন? আজকে আপনাদের হাতে যেটা তুলে দিতে পারলাম, এটাই হচ্ছে সব থেকে বড় কথা।
যার আপনারা বঞ্চিত থাকলেন না। ভবিষ্যতে পূর্বাচলের মতো আধুনিক পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প রাজধানীর বাইরের শহরগুলোতেও বাস্তবায়নের পরিকল্পনা করতে নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এখনও গবেষণার পর্যায়ে থাকা করোনার ভারতীয় ধরন তরুণদের জন্য মারাত্মক সংক্রামক। অবস্থার দ্রুত অবনতি ঘটাচ্ছে রোগীর। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশে তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। ভাইরাসের গতি প্রকৃতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারা দেশ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের ওপর জোর দিচ্ছেন তারা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। প্রতিনিয়ত রূপ বদলানো করোনা ভাইরাসের ভারতীয় ধরনের হানা এখন দেশেও। ডাবল মিউট্যান্ট হিসেবে পরিচিত পাওয়া এই ধরনকে 7 মে ভেরিয়েন্ট অফ কনসার্ন বা উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। প্রাথমিকভাবে ভারতীয় ভেরিয়েন্টকে অধিক সংক্রামক হিসেবেই ধরা হচ্ছে। ভেরিয়েন্ট পাওয়াটা এক সময়ের ব্যাপার ছিল, কারণ ভারত থেকে আমাদের বাংলাদেশের অনেক যাত্রী তারা ফিরছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা বলছে যে এটা সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। ভারতীয় ভেরিয়েন্ট মৃত্যুটা কম বয়স্কদের মধ্যে বেশি হচ্ছে এবং এই রোগীগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। 3-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে ওদের অক্সিজেন স্বল্পতা শুরু হয়ে গেছে। এটার কারণে একটা তৃতীয় ঢেউ আসাটা অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যারা ভারত থেকে এসেছেন তাদের কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। জোর দিতে হবে রোগী শনাক্তে, পাশাপাশি নতুন এই ধরনের গতি প্রকৃতি নির্ণয়ে দেশের নানা প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে ব্যাপক হারে জিনোম সিকোয়েন্সের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের জিনোম সিকোয়েন্সিং তেমন হচ্ছেই না। এখন আমাদের এখানে বেশি দেওয়া দরকার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ল্যাবরেটরি বাড়ানো দরকার, লোকবল বাড়ানো দরকার। দেশের ভিতরে সংক্রমণ যদি বেশি মাত্রায় ছড়ায়, এখানেও কিন্তু ভেরিয়েন্ট একটা আশঙ্কা আছে। তা যদি আমরা ধরতেই না পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো অনেক স্বাস্থ্যগত পদক্ষেপ নিতে হয়তো আমাদের একটু সমস্যা হবে। টিকা কতটুকু কার্যকরী হচ্ছে সেটাও কিন্তু এই জিনোম সিকোয়েন্সের সাথে জড়িত। বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অবকাশ নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাজার মাসের চেয়ে উত্তম, অত্যন্ত মহিমান্বিত একটি রাত লাইলাতুল কদর বা সৌভাগ্যের রজনী। পবিত্র এই রাতেই অবতীর্ণ হয়েছে পবিত্র আল কুরআন। মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয় এই রাতে। শবে কদরের এই রাতে মসজিদে মসজিদে চলছে নফল নামাজ আদায় আর কোরআন তেলাওয়াত। গুনাহ মাফের রাত হিসেবে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রি পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌভাগ্যের রজনী বা লাইলাতুল কদর, মানব জাতির মুক্তির গ্রন্থ পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে মহামান্বিত এই রাতেই। শবে কদরের এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে সারা রাত ধরেই চলে নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত। ইবাদতে উঠে আসে করোনার মহামারীর প্রসঙ্গ। দোয়া করা হয় দেশ ও জাতির মঙ্গল কামনায়। সবার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। সবচেয়ে বড় যেটা চাওয়া যে সারা পৃথিবী যে করোনায় জর্জরিত অবস্থায় আছে, আমরা যেভাবে স্থবির হয়ে আছি, এই অবস্থা থেকে আল্লাহ যাতে আমাদের মুক্তি দান করে। আল্লাহর কাছে দোয়া করি যেন মানুষ এই বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুক। নিজের জন্য, আমাদের পিতামাতার জন্য, সবার জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের দেশের প্রতি নাজাত দান করেন। হাদিসে আছে 20 রমজানের পর যে কোনো বিজুর রাতই পবিত্র শবে কদর হতে পারে। বরকতময় রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও আল্লাহকে ডাকার মাধ্যমে মুসলমানদের পাপ মুক্তির বড় সুযোগ বলে মনে করেন আলেমগণ। মসজিদ ছাড়াও ঘরে ঘরে শবে কদরের এ রাতে নফল নামাজ সহ ইবাদত বন্দিগিতে স্রষ্টার সান্নিধ্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলমান মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় চালানে আসা আরও 6টি কোচ খালাস করা হয়েছে মংলা বন্দরে। বিদেশি জাহাজ MV ওশান গ্রেস এগুলো নিয়ে দুপুরের দিকে বন্দরের 8 নম্বর জেটিতে ভিড়ে। এর আগে 31 মার্চ 6টি কোচ নিয়ে প্রথম চালান এসেছিল। মংলা প্রতিনিধি মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে তরিকুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আবুল বাশার। প্রায় 21,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ মেগা প্রকল্প মেট্রো রেল। 2016 সালে শুরু হওয়া এই প্রকল্প উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ।
বেলা 12টায় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় কোচের চালান নিয়ে মংলা বন্দরের জেটিতে পৌঁছায় এমভি ওশান গ্রেস। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানির কর্মকর্তা জানান, এর আগে 6টি কোচ এসেছিল মংলা বন্দরে, দ্বিতীয় চালানেও 6টি কোচ এসেছে। আগামী 24 ঘন্টার মধ্যে মেট্রো রেলের কোচগুলো খালাস করে জাহাজটি ফিরে যাবে। ফার্স্ট লটে 6টা আমরা ডেলিভারি দিছি, এখন সেকেন্ড লটে 6টা আছে, 6টা আমরা বার্জে ডেলিভারি দেবো। আমাদের দায়িত্ব হচ্ছে জাহাজ থেকে বার্জে মালগুলো বুঝিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব ফিনিশ। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে 2022 সালের মধ্যে 24টি জাহাজে করে মেট্রো রেলের আরও 144টি কোচ এ বন্দর দিয়ে খালাস হবে। মংলা বন্দরের সক্ষমতা ইতিমধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি। আমাদের ড্রেজিং কার্যক্রম হয়েছে, আপগ্রেডেশন কার্যক্রম চলমান, বন্দরে অনেক ধরনের পণ্য এখন হ্যান্ডেল করতে সক্ষম হচ্ছে। মেট্রো রেলের কোচগুলো প্রথম চালানের মতো দিয়াবাড়ি দিয়ে নৌপথে ঢাকায় পৌঁছাবে। জাপান থেকে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় চালান মংলা বন্দরে এসে পৌঁছায়। এর কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। করোনা পরিস্থিতির মধ্যে নির্ধারিত সময়ে রাজধানীতে 6টি বগি পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা, বাগেরহাট। এবার প্রবাসের খবর। ঈদ উপলক্ষে ফ্রান্সেও প্রতি বছর জমে উঠত শপিং মলগুলো। তবে গেল বছর থেকে করোনার কারণে একেবারেই বদলে গেছে চিরচেনা সেই দৃশ্য। শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় না থাকলেও জমজমাট অনলাইনে কেনাকাটা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অনলাইন থেকেই সেরে নিচ্ছেন ঈদ শপিং। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ঈদ উপলক্ষে বাংলাদেশের মতো প্রতি বছর ফ্রান্সেও ঈদের বাজার বেশ জমজমাট হয়ে ওঠে। তবে করোনা সংকটের কারণে গেল বছর থেকে সেই চিত্র একেবারেই ভিন্ন। রাজধানী প্যারিসে বেশ কয়েকটি বাংলাদেশীয় প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পাওয়া যায় দেশীয় সব রকমের কাপড়। করোনা সংকটের কারণে এবারের ঈদ উপলক্ষে বাংলাদেশীয় প্রতিষ্ঠানগুলো খুলতে না পারলেও তাদের অনলাইন সার্ভিস চালু ছিল। আর এই অনলাইন বাজার থেকেই প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দের ঈদের কাপড় কিনতে পেরেছেন। ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি পাঞ্জাবি ও দেশীয় কাপড় বিক্রি হয়েছে অনলাইনেই, এমনটাই জানিয়েছেন অনলাইনে ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষ করে যত শিপমেন্ট চলে আসছে সবই অলরেডি সেল হয়ে গেছে, আমরা খুবই হ্যাপি। আমরা অনলাইন ডেলিভারি করছি, অনলাইনে সেল করছি, খুবই ভালো সেল হচ্ছে আমাদের। প্রতি বছর ঈদ উপলক্ষে দোকানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় থাকলেও করোনা সংকটের কারণে এবার সেটি ছিল না। অনলাইন থেকে প্রিয়জনদের জন্য ঈদের কাপড় কিনতে পেরে খুশি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। কমলুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। সুষ্ঠু টিকা কার্যক্রম নীতির মাধ্যমে জার্মানিতে করোনা পরিস্থিতির উন্নতি বেশ লক্ষণীয়। সংক্রমণের হার আগের তুলনায় অনেকটাই কমে আসায় আগামী সপ্তাহ থেকে হোটেল রেস্তোরাঁর বাইরের অংশ খুলে দেওয়ার পরিকল্পনা করছে মার্কেল সরকার। বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট চোখ রাঙালেও সুষ্ঠু টিকা নীতির কারণে দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি বেশ লক্ষণীয়। কঠোর লকডাউন আর নানা বিধিনিষেধে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করায় আগামী সপ্তাহ থেকে হোটেল রেস্তোরাঁর বাইরের অংশ খুলে দেওয়ার পরিকল্পনা করছে জার্মান সরকার। এমন পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির সাধারণ নাগরিকরা। হোটেল রেস্তোরাঁ সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা অবশ্যই সময় উপযোগী। তা না হলে সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ত। এদিকে 2 ডোজ টিকা নেওয়া সহ করোনার 24 ঘন্টার নেগেটিভ সার্টিফিকেট আছে এমন নাগরিকদের জন্য সীমিত আকারে খুলে দেওয়া হবে জাদুঘর, গ্যালারি সহ অন্যান্য স্থান। সেই সঙ্গে উন্মুক্ত স্থানে প্রাপ্তবয়স্ক সর্বোচ্চ 5 জন এবং শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন শরীর চর্চার সুযোগ পাবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। এখনো সাধারণ মানুষ কঠিন সময় পার করছে, তাই আমার মনে হয় আগামী সপ্তাহ থেকে যদি সত্যি ধীরে ধীরে সব খুলে দেওয়া হয় তাহলে মানুষজন কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে সামনের দিনগুলোতে জার্মানির টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও আগামী গ্রীষ্মের ছুটি দেশের অভ্যন্তরেই কাটানোর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনায় বিপর্যস্ত জার্মানির অর্থনীতিকে বাঁচাতে এই মুহূর্তে চলমান লকডাউনের বিধিনিয়মে আরও বেশি শিথিলতা আনার জার্মান সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন জার্মানির সাধারণ ব্যবসায়ীরাও। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গেল 2 মাস ধরে আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি বেশ উন্নতির দিকে। তাই এই মাস থেকে লকডাউন শিথিলের পাশাপাশি বিধিনিষেধে আসছে নানা পরিবর্তন। এতে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে জনমনে। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে।
করোনার শুরু থেকেই ইউরোপের অন্য দেশের তুলনায় খানিকটা আগেভাগেই কয়েক ধাপের পরিকল্পনা নিয়ে ভাইরাসটি রোধে কাজ শুরু করে আয়ারল্যান্ড সরকার। এর সুফল পায় দেশটি। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় আগামী সপ্তাহ থেকে লকডাউন শিথিলের খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। তবে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট স্থানীয়দের পাশাপাশি ভাবিয়ে তুলেছে প্রবাসী বাংলাদেশিদেরকেও। আয়ারল্যান্ডে বসবাসরত অনেক ভারতীয় নাগরিক আছে। যদি তারা দেশে যাওয়া আসা করে তাহলে এই সংক্রমণ নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যেতে পারে। দীর্ঘদিন পর আমরা যখন অপেক্ষা করছি স্বাভাবিক জীবনে ফেরার, এর মাঝে যদি এই ভাইরাসটি আয়ারল্যান্ডে ঢুকে পড়ে তাহলে আমাদের স্বাভাবিক জীবনে ফেরা কিছুটা মুশকিল হয়ে পড়বে। অত্যন্ত সংক্রামক করোনার এই ভারতীয় ধরনটি এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত 17টি দেশে, যা এরই মধ্যে ভাবিয়ে তুলছে পুরো বিশ্বকে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রতিবছর রমজান মাস জুড়ে কাতারে প্রবাসী বাংলাদেশিদের নানা সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলেও গেল 2 বছর করোনার বিধিনিষেধে পাল্টে গেছে ইফতারের চিত্র। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীর কারণে টানা দ্বিতীয় বছরের মতো কঠোর বিধিনিষেধের মধ্য দিয়েই কাতারে শেষ হতে চলেছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। নিজ নিজ বাসায় অনেকটা সাদামাটা ইফতারের মধ্য দিয়েই এবারে রোজা পালন করছেন প্রবাসীরা। এই 2টি বছর আমরা মাহে রমজান অত্যন্ত সাদামাটাভাবে উদযাপন করছি। করোনার প্রাদুর্ভাবের কারণে এবারও রমজানের মতো আমাদের প্রবাসীদের ঈদ উদযাপন করতে হবে। প্রতি বছর কাতার প্রবাসী বাংলাদেশিদের নানা সংগঠনের আয়োজনে একাধিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। পরপর 2টি বছর কমিউনিটির সবাইকে নিয়ে ইফতার করতে না পারায় কিছুটা হলেও আক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের। কমিউনিটির লোকজন প্রতি বছর প্রতি রমজান একসাথে এই ইফতার করতাম, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে গত 2 বছর আমরা কমিউনিটির লোকজন একসাথে হতে পারছি না। কাতারে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আমরা আশা করতেছি আগামী বছরগুলো আমরা পুনরায় আগের ন্যায় ঈদ এবং রমজানের ইফতারগুলো উদযাপন করতে পারব। কাতারে কঠোর বিধিনিষেধের কারণে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেই সঙ্গে গণহারে টিকাদানের কারণে কমে এসেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। সময় সংবাদ, কাতার। করোনা মহামারীর কারণে কুয়েতে এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা। ক্রেতাশূন্য শপিং মলগুলো, রাতে 12 ঘন্টা কারফিউ চলছে দেশটিতে। এতে ব্যবসা প্রতিষ্ঠান 5টার মধ্যে বন্ধ করে দিতে হচ্ছে। লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্বে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। এর ব্যতিক্রম ঘটেনি কুয়েতেও। নানা চেষ্টায় যখন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেন, ঠিক তখনই আঘাত হানে করোনার দ্বিতীয় ঢেউ। কারফিউ সহ নানা বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিঃস্ব হওয়ার পথে অনেক প্রবাসী। এখন তো 5টা বাজে মার্কেট বন্ধ হয়ে যায়, তেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কারিগরও সবাই কাজ করতে পারতেছে না, লোকজন মার্কেটে আসতে পারতেছে না। প্রতি বছর এই সময়টাতে ঈদের আগে যখন উপচে পড়া ভিড় থাকে, তখন শপিং মলগুলো একেবারেই ক্রেতাশূন্য। বিক্রেতারা বলছেন কয়েক মাস আগেও ব্যবসার হাল কিছুটা ফিরেছিল, কিন্তু বর্তমানে অবস্থা খুবই নাজুক। এই যে আমাদের মার্কেট থাকবে জমজমা, বর্তমানে আমাদের মার্কেট একদম বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমরা আশা করি এই লকডাউন উঠে গেলে আমাদের আগের মতো পরিপূর্ণ চলে আসবে, ব্যবসা বাণিজ্য ভালো আসবে। এদিকে দোকানগুলোতে কিছুটা বেচা বিক্রি হলেও রেস্তোরাঁগুলো একেবারেই বন্ধ, আর এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এখন বাজার অবস্থা অনেক খারাপ, অনেক লোক সমাগম হওয়ার কথা ছিল, এখানে কোনো মুখটুক নাই এখন পরিস্থিতির কারণে। করোনা নিয়ন্ত্রণে কুয়েতে বর্তমানে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। এ অবস্থায় ব্যবসা বাণিজ্যে কিছুটা গতি আনতে কারফিউ শিথিল করার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, কুয়েত। কুয়েতের মিরসরাই সমিতির উদ্যোগে হাসাবিয়ার একটি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ সহকারী আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা নাজিম উদ্দিন, রহিম উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সহ অনেকে। এ সময় বক্তারা মাহে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন। তাছাড়া সংগঠনের উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
করোনা মহামারীর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর পালনের প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয়দের পাশাপাশি ঈদের কেনাকাটা সেরে নিতে দেশটির বড় বড় শপিং মলগুলোতে ভিড় করছেন তারা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনা মহামারী রোধে কঠোর বিধিনিষেধের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয়রা। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। করোনা নিয়ে এখনো ভীতি থাকলেও ঈদের আনন্দকে মাটি করতে চান না তারা। যদিও সরকারি বিধিনিষেধ ও আইনকানুনের প্রতি শ্রদ্ধা রেখেই প্রবাসীদেরকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তো ঈদ উল ফিতরে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে আপনারা সবাই এই কোভিড-19 সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন এবং নিজেকে সুস্থ রাখবেন এবং অন্যকেও সুস্থ রাখতে সহায়তা করবেন। আমিরাতের বড় বড় শপিং মলগুলোতে ঈদের কেনাকাটা চলছে স্বাস্থ্যবিধি মেনেই। দেশটিতে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ঈদ উদযাপনে মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করলেও ঈদের জামাত নিয়ে অনিশ্চয়তা রয়েছে প্রবাসীদের মধ্যে। আমরা দোয়া করি বাংলাদেশের জন্য, বাংলাদেশে এই করোনা মহামারীতে যেন আল্লাহ এই ঈদ উপলক্ষে যেন মানুষ বেশি আনন্দ করতে গিয়ে যেন বাংলাদেশের অবস্থা যেন খারাপ না হয়, সেজন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাংলাদেশের প্রতি সদয় জন্য দোয়া করছে। ঈদের যে খুশি, সেটা ঈদের খুশিটা যাতে করোনার সমাপ্তি হয়ে করোনাকে জয় করে আমরা যাতে ঈদের সেই আনন্দটুকু আমরা আমাদের মধ্যে ফিরে পেতে পারি। এদিকে ঈদে নিজেদের পাশাপাশি দেশে পরিবার পরিজনের সুস্থতা নিয়েও উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জার্মানির কোলনে টিকাদান কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে শহরটির কেন্দ্রীয় মসজিদকে। তবে মসজিদটিতে কেবল মুসলমানদের নয়, টিকা দেওয়া হচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে। শনিবার আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শহরটিতে শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি। মসজিদের বাইরে লম্বা লাইন, পুরুষদের পাশাপাশি একে একে ভেতরে প্রবেশ করছেন নানা বয়সী নারীরাও। দেখে অবাক লাগলেও জার্মানির কোলন শহরের কেন্দ্রীয় এই মসজিদের বাইরের এই লম্বা লাইন করোনার টিকা নেয়ার জন্য। সম্প্রতি নগর কর্তৃপক্ষ মসজিদটিকে টিকাদান কেন্দ্র হিসেবে ঘোষণা করলে শনিবার স্থানীয় সময় ভোর থেকেই স্থানটিতে জড়ো হতে শুরু করেন কোলনের নানা বয়সী বাসিন্দা। তবে মসজিদের ভেতরে টিকা কর্মসূচি চললেও টিকাদান কেবল মুসলমানদের জন্য নয়, সীমাবদ্ধ ছিল ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য। কোথায় বসে টিকা নিচ্ছি এটি আমার কাছে মুখ্য নয়, টিকা নিতে পারলেই আমি খুশি। আমি এখানে ভ্যাকসিন নিতে এসেছি। এখানে যারা নামাজ পড়তে আসেন তাদের এ নিয়ে সমস্যা না থাকলে আমার কেন এখানে আসতে সমস্যা হবে? করোনা মহামারী নিয়ন্ত্রণে জাতির বৃহত্তর স্বার্থে পবিত্র এই স্থানটি ব্যবহারের অনুমতি দিয়েছে খোদ মসজিদ কর্তৃপক্ষই। আর তাই ফুরিয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব টিকার আওতায় আসতে শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কোলন সেন্ট্রাল মসজিদ কমিটি। রমজান মাসে সাধারণত রোজাদাররা সেহরি করে একটু দেরিতেই ঘুম থেকে ওঠেন, আর তাই তারা এখানে আসার আগে লাইন বড় হয়ে গেছে। আমি মুসলিম ভাই বোনদের বলবো, আপনারা একটু কষ্ট হলেও সকাল সকাল এখানে আসুন, টিকা নিন। মসজিদটিতে গণহারে প্রয়োগের উদ্দেশ্যে মাত্র 2000 ডোজ টিকা বরাদ্দ থাকায় ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা হয় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না বেগম জিয়ার। দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনি বাধায় দেয়া যায়নি অনুমতি, জানালেন মন্ত্রীরা। হতাশ ও ক্ষুব্ধ বিএনপি। করোনা ঝুঁকি নিয়েই রাতেও ঈদযাত্রায় জনস্রোত। যে কোনো উপায়ে ফেরিতে ওঠার চেষ্টা, ঘন্টার পর ঘন্টা আটকা জরুরি পরিবহন। এবং করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান। অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।